৮ বছর পর বাড়ি ফিরছে সাবাড়ির দুই ছেলে, আরহাম শাহ তোফান আর রবিন শাহ, দুই যমজ ভাই। সাবাড়ির আনাচে কানাচে খুশি ছড়িয়ে পড়েছে। হবেই না বা কেন? আজ কতদিন বাদে দুই ভাই বাড়ি ফিরছে। তুফানের মা চাচিরা সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত। ছেলেদের প্রিয় খাবারগুলো নিজের হাতে রাঁধছেন তামান্না রহমান। বারবার আঁচলে হাত মুছছেন আর দরজার দিকে তাকাচ্ছেন। ভেতর এক রহমানের অস্থিরতা বিরাজ করছে। এই বুঝি তার নারী ছেঁড়া ধন তুফান আর রবিন এলো। এই বুঝি তারা দোরগোড়ায় দাঁড়িয়ে চেনা গলায় ডেকে উঠবে, মা। এই বুঝি ছেলেরা এসে তাকে জড়িয়ে ধরে তার বুকের দীর্ঘ ৮ বছরের জমানো সব হাহাকার এক নিমিষে দূর করে দেবে। গত ৮টা বছর ধরে তামান্না রহমানের বুকের ঠিক মাঝখানটায় যে এক বিশাল ধুধু করা শূন্যতা নেমে এসেছিল, সে শূন্যতা কোনো উৎসব, কোনো আলো, কোনো কোলাহল দিয়েও পূর্ণ করা যায়নি। আজ সেই শূন্যস্থানটুকু পূর্ণ হবে। বাড়ির পুরুষেরা আজ কেউ কাজে যায়নি। আরহাম শাহ তোফান আর রবিনের ফেরার দিনে বাইরের কোনো কাজেই তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি। যেন আজ একটা দিন বাড়িতে না থাকলে জীবনের মস্ত বড় একটা খতিয়ান অপূর্ণ থেকে যাবে। বাইরে যখন উৎসবে মেতে উঠেছে, রান্নাঘর থেকে ভেসে আসছে তোফানের প্রিয় পোলাও কোরমা সুবাস। ঠিক তখনই তোফানের দাদি আহেরজান বিবির এই ঘরটায় এক থমথমে নীরবতা বিরাজ করছে। দুপুরে তপ্ত রোদে ও একটা মোটা কাঁথা সারা গায়ে জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে মায়া। আজ ৯ দিন ধরে পিরিয়ড চলছে মেয়েটার, কিন্তু বাড়ির সদস্যদের সেদিকে কোনো খেয়াল নেই। কথায় আছে, যার মাও নেই তার ভাও নেই। মেয়েটার হাল সেরকম। মা থাকলে হয়তো ঠিকই মেয়ের এই কষ্ট টের পেতেন, বুকে টেনে নিয়ে শুশ্রূষা করতেন। কিন্তু আজ এই আনন্দের দিনে সবাই ব্যস্ত সাবাড়ির বড় ছেলেকে নিয়ে, আর সে পড়ে আছে অবহেলায় এক কোণে। আহেরজান বিবি তসবি গোনা বন্ধ করে নাতনির মাথায় হাত রাখলেন। চামড়া কুঁচকে যাওয়া সেই চেনা হাড়টার স্পর্শ পেতেই কম্বলের ভেতর থেকে একটা কান্নার ধমক উথলে উঠতে চাইল। শরীর আর মনের তীব্র যন্ত্রণা যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আহেরজান বিবি দীর্ঘশ্বাস ফেলে ফিস ফিস করে বললেন, কাঁদিস না বুবু, তুফান আইতাছে, তা কি হইছে? ও কি আর আগের মতো অবুঝ আছে নাকি? সে তোরে মারব, ধমকাইব, দেখিস ও ভালো হয়ে গেছে। বিদেশে যাইয়া লেখাপড়া করলে মানুষ বদলায়, ও আর আগের মতো নাই। নানির এই সান্ত্বনা যেন মেয়েটির বুকের ভেতর এক নতুন ভয়ের জন্ম দিল। ৮ বছর আগের সেই রাগী তুফানবাই কি সত্যিই বদলে গেছে, নাকি ফিরে এসে সে আবার আগের মতোই তার উপর চড়াও হবে? এই তীব্র শারীরিক কষ্ট আর মনের ভেতর জমে থাকা অজানা আতঙ্ক নিয়ে সে আরও শক্ত করে কাঁথাটা জড়িয়ে ধরল। তুফানকে সে জমের মতো ভয় পায়, কিন্তু রবিনকে এতটা ভয় সে পায় না। ঠিক তখনই বাইরে একটা গাড়ি এসে থামার শব্দ হলো। আহেরজান বিবি নাতনির ঘর থেকে বেরিয়ে এলো। আহেরজান বিবি নাতনির ঘর থেকে বেরিয়ে আসতেই পুরো সাবাড়ির কোলাহল ওনার কানে এসে আছড়ে পড়ল। সদর দরজার সামনে ততক্ষণে একটা কালো রঙের চকচকে গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়ির দরজা খুলে যখনই দুই ভাই নিচে নামল, পুরো উঠান জুড়ে যেন আনন্দের একটা ঝড় বয়ে গেল। ৮ বছর আগের সেই হ্যাংলা পাতলা ছেলে দুইটা এখন লম্বা চওড়া গভীর এক পূর্ণ যুবক।
চোখের সানগ্লাস, পরনে সাদা শার্ট, কালো কোট, কালো প্যান্ট, তার পুরো অবয়ব জুড়ে এক ধরনের আভিজাত্য আর গাম্ভীর্য বিরাজ করছে। তুফানের মেজ চাচা কামাল শাহ এসে ভাতিজার কাঁধে হাত রেখে বলল, এই না হলে আমাদের শাহবাড়ির ছেলেরা। শাহবাড়ি আজ কানায় কানায় পূর্ণ হয়ে উঠল। তামান্না রহমান আর স্থির থাকতে পারলেন না। আঁচলে মুখ ঢেকে চিৎকার করে জড়িয়ে ধরলেন নিজের কলিজার টুকরো দুটোকে। 8 বছর জমানো সব কান্না যেন এক নিমিষে মায়ের চোখ দিয়ে নোনা জল হয়ে ঝরে পড়ছে। 2 ভাইও শক্ত করে মাকে জড়িয়ে ধরল। মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে নিচু গলায় বলল, কেঁদো না মা। মাতৃমন শোনে না কোনো বারণ। ছেলের সান্ত্বনা তামান্না রহমানের কানে গেল না। সে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে। মেজো চাচি পারবিন মিষ্টি এনে তুফানের মুখের সামনে ধরল। নে বাবা, মিষ্টি মুখ করে তারপর ঘরে ঢুকবি। তুফানের মুখে মিষ্টি দিয়ে তার মেয়ে মীরাকে পানির গ্লাস এগিয়ে দিতে বলল। ফুফু কোহিনূর এসে তুফানের মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, আমাদের তুফান কত বড় হয়ে গেছে, কত ফর্সা হয়েছে। কোহিনূরের ছেলে রাহুল এসে তুফানের জড়িয়ে ধরল। আজ কতদিন, কতগুলো বছর বাদে 2 ভাইয়ের সাথে সশরীরে সাক্ষাৎ হলো। তারা শুধু মামাতো ফুফাতো ভাইই নয়, একে অপরের পরম বন্ধুও বটে। সমবয়সী হওয়ায় ছোটবেলা থেকেই তাদের পিঠাপিঠি বেড়ে ওঠা, একসাথে শাসনের মুখোমুখি হওয়া। মাঝখানের এই দীর্ঘ 8টা বছর যেন তাদের সেই চেনা বন্ধুত্বের এক ফোঁটাও মরচে ধরাতে পারেনি। তুফান রাহুলের বাঁধন আলগা করে ঘুরে দাঁড়িয়ে তার বুকে সজোরে একটা চাপড় মারল। তারপর 2 বন্ধু আবার একে অপরকে শক্ত করে বুকে টেনে নিল। রাহুল তুফান আর রবিনের দিকে তাকিয়ে এক গাল হেসে বলল, কিরে বিদেশ ফেরত সাহেবরা, এতদিনে দেশের কথা, এই দোস্তের কথা মনে পড়ল? ভেবেছিলাম তোরা বোধ হয় ওখানেই স্থায়ী হয়ে গেলি। রবিন হেসে জবাব দিল, তোর মতো দোস্তকে ছেড়ে আমি দূরে থাকি কি করে বল? তোকে তো খুব মিস করেছি রে। 3 বন্ধুর এই খুনসুটি আর হাসির রোল দেখে তামান্না রহমান ও বাড়ির বাকিদের মুখেও হাসি ফুটে উঠল। কিন্তু এই হইচই আর আনন্দের আড়ালে তোফানের দাদি আহেরজান বিবি বুকটা আবার কেঁপে উঠল। তিনি আর চোখে তাকালেন নিজের ঘরটার দিকে, যেখানে কাঁথার নিচে ঢাকা পড়ে আছে এক মাহারা মেয়ে মায়া। তুফান সবার সাথে হাসি মুখে কুশল বিনিময় করতে করতে ভিড়ের মাঝে এক জোড়া চোখ খুঁজছিল। উথাল পাথাল এই আনন্দের মাঝেও তার চোখ গিয়ে পড়ল বারান্দার এক কোণে দাঁড়িয়ে থাকা দাদি আহেরজান বিবির উপর। দাদির চামড়া কুঁচকে যাওয়া মুখটায় এক অদ্ভুত প্রশান্তি, কিন্তু চোখ দুটো কেমন যেন মলিন। 2 ভাই ভিড় ঠেলে এগিয়ে এসে দাদির পায়ে হাত দিয়ে সালাম করল। দাদি ওনার কাঁপা কাঁপা হাত দুটো 2 নাতির মাথায় রেখে বললেন, বাইসা থাক ভাই, বাইসা থাক। আল্লাহ তোদের দীর্ঘজীবী করুন। সবার সাথে কুশল বিনিময় করলেও বাবা আকরাম শাহকে দেখতে না পেয়ে মনের মধ্যে 8 বছরের আগের স্মৃতি মনে পড়ল তুফানের। পরক্ষণেই বাবার কৃতকর্মের কথা মনে করে চোয়াল শক্ত হয়ে গেল তুফানের। 8 বছর আগে যে ঘরটা ছেড়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমিয়েছিল, আজ সে ঘরে পা রাখতেই তুফানের বুকের ভেতরটা এক অদ্ভুত মোচড় দিয়ে উঠল। ঘরের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত চেনা সুবাস তাকে গ্রাস করল। 8টা বছর সে
দেশের বাইরে দামি অ্যাপার্টমেন্ট কাটিয়েছে। কিন্তু এই ঘরের দেয়াল আসবার আর বাতাসের মাঝে যে তার শৈশবের কৈশোরের গন্ধ লেগে আছে তা সে পৃথিবীর কোথাও খুঁজে পায়নি। ঘরটি একদম তকতকে করে গোছানো। তামান্না রহমান ছেলের প্রিয় ঘরটি নিজের হাতে গুছিয়ে রেখেছেন। পড়ার টেবিলটা ঠিক আগের জায়গাতেই আছে, যেখানে বসে সে রাতের পর রাত জেগে পড়ত। এক কোণে পড়ে আছে তার সেই প্রিয় গিটারটা। তুফান ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেল। ধুলোবালু ঝেড়ে গিটারটা পরিষ্কার করে রাখা হয়েছে ঠিকই, কিন্তু এর তারগুলো কেমন যেন আলগা হয়ে গেছে, ঠিক এই সাবাড়ি সম্পর্কের সুতোগুলোর মতোই। পুরনো স্মৃতি অতল গহীনে ডুব দিয়ে তুফান যখন নিজের ভেতরের অশান্ত ঝড়ের সাথে লড়াই করছিল, তুফান ঠিক তখনই দরজায় একটা ভারী পায়ের শব্দ হলো। দীর্ঘদিন না শোনা চেনা কণ্ঠস্বরটি গম গম করে উঠল। তুফান! ভাবনার মাঝেই বাবার এই ডাক শুনে তুফানের পুরো শরীর এক মুহূর্তে শক্ত হয়ে গেল। সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। সদর দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছেন তার বাবা আকরাম শাহ। 8টা বছর। সময়ের নিয়মে ওনার চুলে পাক ধরিয়েছে, চেহারায় বয়সের ছাপ স্পষ্ট, কিন্তু ওনার সেই চেনা আভিজাত্য আর গভীর চাহনিটা এখনো একই রকম আছে। বাবার সেই মুখের দিকে তাকানো মাত্রই তুফানের চোখের সামনে এক নিমিষে ভেসে উঠল 8 বছর আগের সেই দিনটি। তার মনে পড়ে গেল সেই পাষাণ বাবাকে, যার বুকে ছেলের জন্য বিন্দুমাত্র মমতা ছিল না। ভেতরের রাগটা তীব্র এক ঘৃণার মতে তুফানের চোয়াল শক্ত করে দিল। আজ কেন এসেছেন উনি? 8 বছর আগে কোনো এক অন্যায়ের জেরে যে বাবা নিজের নারী ছেঁড়া ধনকে এক কাপড়ে জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, আজ তার ফেরার দিনে কোনো মুখে উনি সামনে এসে দাঁড়িয়েছেন। তাকে ওভাবে পরবাসে নির্বাসনে পাঠিয়েও কি পাষাণ মানুষটার শান্তি হয়নি? আজ এত বছর পর কোন অধিকার বোধ থেকে উনি তাকে নাম ধরে ডাকছেন? আকরাম শাহ হয়তো ছেলের দিকে এক পা এগিয়ে আসতে চাইলেন। ওনার চোখে হয়তো আজ 8 বছর পর ছেলেকে দেখার এক সুপ্ত আকুলতা ছিল, কিন্তু তুফানের চোখের ভেতরের জ্বলন্ত আগ্নেয়গিরি আর বরফ শীতল চাহনি দেখে ওনার পায়ের গতি থমকে গেল। তামান্না রহমান স্বামীর পেছনে পেছনে এসে বলল, ওকে একটু রেস্ট নিতে দাও গো। কিন্তু তুফানের বাবা তামান্নার কথা কানে নিলেন না। ছেলের দিকে এগিয়ে এসে একটু কড়া গলায় বলল, দিঘির পাড়ার দিকে ভুলেও যাবি না তুফান। বাবার কথা শুনে তুফানের চোয়াল শক্ত হয়ে গেল। এতদিন পরে ছেলেকে দেখে ভালো মন্দ জিজ্ঞেস না করে দিঘির পাড়ার কথা নিয়ে আসছে। রাগে ক্ষোভে চোয়াল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলল, 100 বার যাব, পারলে আটকায়ও। আকরাম শাহ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। ছেলের চোখের ওই অবাধ্য জ্বলন্ত চাহনি ওনার ভেতরের কর্তৃত্ববাদী অহংকারে মস্ত বড় একটা আঘাত হেনেছে। কোনো কথা না বাড়িয়ে হনহনিয়ে তিনি ড্রয়িং রুমের দিকে চলে গেলেন। বাবার প্রস্থানের সাথে সাথে ঘরের মধ্যকার ভারী বাতাসটা যেন কিছুটা হালকা হলো। স্বামী চলে যেতেই তামান্না রহমান দ্রুত পা ফেলে ছেলের কাছে এগিয়ে এলেন। তুফানের শক্ত হয়ে থাকা হাত দুটো নিজের
দুই হাতের মুঠোয় নিলেন। মায়ের হাতের চেনা ছোঁয়া পেতেই তুফানের টান টান হয়ে থাকা পেশিগুলো কিছুটা শিথিল হলো, কিন্তু তার চোখ তখনও দরজার দিকে নিবদ্ধ হয়ে আছে। তামান্না রহমান ছেলের গালে হাত রেখে নরম গলায় বললেন, শান্ত হো বাপ আমার, শান্ত হো। 8টা বছর পর এইমাত্র পা রাখলি ঘরে, এসেই এইরকম অশান্তি করিস না। তোর বাবার স্বভাব তো জানিসই, তুই একটু নিজের রাগটা সামলা। মায়ের এই আকুলতা তুফান ফেলতে পারল না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকিয়ে আলতো করে মাথা নাড়ল। তামান্না রহমান ছেলের কপালে হাত দিয়ে বুঝলেন, দীর্ঘ জার্নি আর এই মানসিক উত্তেজনায় ছেলের শরীরটা ক্লান্তিতে ভেঙে পড়েছে। তিনি বললেন, তুই আগে ফ্রেশ হয়ে নে বাবা, আমি খাবার বেড়ে দিচ্ছি। তুফান শুধু মৃদুস্বরে বলল, এখন কিছু খাবো না মা, মাথাটা ছিঁড়ে যাচ্ছে আমার, একটু ঘুম দরকার। মা আর জোর করলেন না। ঘর থেকে বের হওয়ার সময় আলতো করে দরজাটা টেনে দিয়ে গেলেন। তুফান ওয়াশরুমে গিয়ে চোখে মুখে ঠান্ডা পানির জাপটা দিল, কিন্তু ভেতরে জ্বলন্ত রাগ আর ক্লান্তি যেন তাতে শান্ত হওয়ার নয়। একটু ইতস্ত করে সে পরনে ভারী শার্টটার বোতামগুলো একে একে খুলতে লাগলো। শার্টটা গা থেকে খসে পড়তেই আয়নায় ভেসে উঠল তার চওড়া বুক আর সুগঠিত কাঁধের পেশি। শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ালো। নবটি ঘোরাতেই ঝরঝর করে নেমে এলো ঠান্ডা পানির ধারা। মাথায় পানির স্পর্শ লাগতেই তুফান চোখ বন্ধ করে এক গভীর শ্বাস নিল। বরফ শীতল পানির এক একটি ফোঁটা তার তপ্ত চওড়া বুক আর সুঠাম পেটের পেশি বেয়ে গড়িয়ে নামতে লাগলো। ভেজা কালো চুলগুলি কপাল ছুঁয়ে লেপ্টে আছে। পানির ধারা ধারালো চোয়াল বেয়ে নিচে নামছে। পানির এই শীতল ছোঁয়ায় তার গায়ের তামাটে চামড়া যেন আরও সতেজ, আরও উজ্জ্বল হয়ে উঠল। আয়নায় নিজের এই ভেজা পৌরুষদীপ্ত অবয়বের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। রাগটা পুরোপুরি না কমলেও ভেতরে সমস্ত ক্ষোভ যেন পানির স্পর্শে সাময়িকভাবে বাষ্পীভূত হয়ে গেল। ওয়াশরুম থেকে শরীরটা হালকা মুছে চুলগুলো ব্রাশ করে বেরিয়ে এলো। পরনে শুধু একটা হালকা সুতির ট্রাউজার। বিছানায় পিঠ ঠেকানো মাত্রই এক জোরালো ক্লান্তি তাকে গ্রাস করল। এদিকে রবিন এসেই রাহুলকে টেনে হিঁচড়ে সাথে নিয়ে গেল পাশের বাড়ির ললিতার সাথে দেখা করতে। দীর্ঘ 8টি বছর ধরে নিজের বুক পাঁজরে আগলে রাখা ভালোবাসার মানুষের মুখটা সে একটি বারের জন্য দেখতে পায়নি। প্রতিটি দিন, প্রতিটি রাত ললিতার এক ঝলক দেখার জন্য যে ব্যাকুলতা রবিন পুষে রেখেছিল, আজ তা যেমন বাঁধ ভাঙা জোয়ারের মতো উপচে পড়ছে। বুকের ভেতর তখন উত্তেজনার ড্রাম বাজছে, চরচর করে বাড়ছে হৃৎস্পন্দনের গতি। কিন্তু ললিতার বাড়ির সীমানায় পা রাখতেই যেন চারপাশে পুরো পৃথিবীটা আচমকা থমকে গেল। এক পা দু পা এগিয়ে গিয়ে সামনের দিকে তাকাতেই রবিনের পায়ের তলার মাটি যেন এক ঝটকায় সরে গেল। বুকের ভেতরের উথাল পাতাল ঝড়টা এক নিমিষেই রূপ নিল এক মহাশূন্যতায়। সেখানে কোনো বাড়ি নেই, ললিতার হাসনাহেনা ফুলের গাছটাও কোনো চিহ্ন নেই। চারিদিকে ধুধু করছে এক বিশাল শূন্যতা। এক জীবনে তোমাকে চাই, গল্পের প্রথম পর্ব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।